সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে দেখতে চলেছি দুই তালা বা একতলা, বলতে গেলে ছাদের উপরে আরেকটি ছাদ করার জন্য আমরা যে কলমগুলি তুলব, সেই কলমগুলি তোলার সঠিক কৌশল বা সঠিক নিয়মটা কী। তো আমার ভিডিওটি একটু লং হবে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না, দেখলে কিন্তু হয়তো কোনো একটি স্টেপ মিস করে ফেলবেন, তখন হয়তো অনেক প্রবলেম ফেস করবেন। তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সবাই দেখবেন। তো আমাদের কলম তোলার জন্য প্রথম যে কাজটা প্রয়োজন সেটি হচ্ছে কলমের সঠিক মাপ, বা নিচে যে জায়গায় কলমটি আছে আমরা উপরে ঠিক সেই জায়গায় কলমটি কিভাবে মাপটা নিব। তো সেটার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি কলমের টিকার ঢালাই হয়েছে। কলম দু ধরনের তোলা যায়, একটি টিকার ঢালাই দিয়ে আর আরেকটি এই টিকারটা ছাড়াই আপনারা কলম তুলতে পারবেন। দেখুন এখানে কিন্তু টিকার ঢালাই করা আছে, তো আপনারা চাইলে এই টিকারটা না দিয়েও কলম তুলতে পারবেন। তো টিকার না দিয়ে কেমনে তুলবেন সেটা আগে আপনাদেরকে বলি। যেমন আপনারা এটা দেখুন, এটাতে কিন্তু কোনো রকম টিকার নেই, এটা টিকার ছাড়াই ঢালাই হবে। আর এর আগে যেটা দেখাইছি সেটা টিকার দিয়ে ঢালাই হবে। তো টিকার ছাড়া ঢালাই করতে হলে আপনাদেরকে এখানে যে দেখতে পাচ্ছেন অনেক ঘোলা দেওয়া আছে, তো কলম তোলার আগে অবশ্যই এই ঘোলাগুলো আপনাদেরকে সেটা সেনে হাতুড় দিয়ে হোক আর বাঁশলি দিয়ে হোক সেটা কুপিয়ে তুলে নিতে হবে, নাহলে কিন্তু আপনার কলমটা ঠিকঠাক ছাদে অ্যাডজাস্ট হবে না। সেটার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টিকার ঢালাই হয়েছে। তো এই টিকারটা মূলত নিচে থেকে মাপ নিয়েই ঢালাই করা হয়েছে। তো এই টিকারটা নিচে থেকে কেমনে মাপ নেবেন সেটা আমি আপনাদেরকে আগে বোঝাই। তো আমরা যদি এখানে দেখতে পারি এই টিকারটার মাঝখানে, যার কথা এইখান থেকে আপনারা চলে যাবেন ঠিক সেম এইখানে ছাদের কর্নারে, এখানে নিচ বরাবর কিন্তু আপনার এই কলমের নিচে কলম আছে। তো আপনারা সর্বপ্রথম এইখানে একটা কাট মারবেন, বা সেটা একটু খাড়া হোক বা ওইদিকে সরানো হোক, সেটা আপনাদের মন মতো কাট মারবেন। কাট মারার পর এইখান থেকে আপনারা একটি গুনার সাথে একটি ব্লক কিংবা একটা ইটের আদলা বাঁধবেন। বাঁধার পরে এখানে ঝুলে দিবেন নিচ বরাবর। নিচ বরাবর ঝুলে দেওয়ার পর এইখান থেকে আপনারা টেপ ধরে ঠিক নিচে কলমে মাপ নেবেন। কলমে মাপ নেওয়ার পর আপনারা উপরে সেই গুনার সাথে বা যেই শলটা দেবেন সেই শলটার সাথে মাপ নিয়ে ঠিক কলমের এই বরাবর মাপ নিতে হবে। আর অবশ্যই এখানে যে কাঠ থাকবে সেটা 1 ইঞ্চি হোক বা 1.5 ইঞ্চি হোক। আমাদের শাটারের কাঠ বেশিরভাগই 1 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি কখনোই হয় না। তো এটা কিন্তু আপনারা অবশ্যই এই কাঠের মাপটা এক্সট্রাভাবে এটা কম নেবেন আর কি, 1 ইঞ্চি কম নেবেন, তাহলে আপনাদের কাঠটা বসালে 1 ইঞ্চি গ্যাপটা পূরণ হয়ে যাবে। এই পাশেও ঠিক সেমভাবেই আপনারা এখানে একটা কাঠ ফিটিং করবেন। কাঠ ফিটিং করে একটা শল নিচ দিকে দিবেন, দিয়ে সেই নিচ থেকে আপনারা মাপ নিয়ে আপনারা অবশ্যই এই পাশে বসাবেন। বসালে কিন্তু আপনার এই টিকারটা নিচে যে কলমটা আছে সেম কলমের উপরেই এই মাপটা উঠবে আর কি। তো এটা চলে গেল আমাদের কলমের সঠিকভাবে কলমটা যে বসাবো, বা নিচের কলমের উপরে যে কলমটা বসাবো, এটা চলে গেল সঠিক একটা নিয়ম। তো এরপরে আমাদের আসে এই কলমগুলিতে যে রিং বাঁধবেন। তো এই রিংগুলি আসলে কিভাবে তৈরি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি রিং তৈরি করা আছে। তো এখানে এই রিংটা অবশ্যই আপনারা জোগালে বানাবেন, জোগালে অবশ্যই মাটাম দিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার রিংটা অ্যাকুরেট হবে না। এখানে আপনাদের যে রিংটা থাকবে, রিংয়ের এই কর্নার থেকে এই কর্নার ঠিক একই মাপ থাকতে হবে, নাহলে কিন্তু আপনার রিংটা বাঁকা হবে, কলমটা কিন্তু দেখতে সুন্দর হবে না, প্লাস সেই কলমটা কিন্তু ভালো হবে না। আপনার রিংটা অবশ্যই অ্যাকুরেট থাকতে হবে। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইরিং বলে। তো এটা আপনারা এরকমভাবে করবেন। এটা যেহেতু আমাদের 12x15 কলম, এজন্য আমরা এখানে একদিকে টাইরিং দিয়েছি, এদিকে প্রয়োজন হয় না।
তো আপনাদের কলম যদি 15-15 বা 13-13 হয় তাহলে কিন্তু আপনাদের রড যদি 8টা করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের টায়ারিং দুই পাশ দিয়ে দিতে হবে। যেমন আপনার টায়ারিং এই পাশেও দিতে হবে, এই পাশেও টায়ারিং দিবেন, প্লাস এই পাশেও আপনাদের টায়ারিং দিতে হবে, নাহলে কিন্তু সেটা কোনো কার্যকরী হবে না। অবশ্যই দুই পাশে আপনারা টায়ারিংটা দিয়ে নেবেন। তো চলে গেল আমাদের রিং বানানোর যে কৌশলটা, সেটা চলে গেল। আপনারা একটা রিং ঠিকঠাক মতো মাপ দিয়ে নেবেন, পরবর্তীতে যোগালে আপনারা দেখবেন রড যে পরিমাণে বাঁকা করেছেন, প্লাস পরবর্তী রিং বানানোর সময়ও সেই পরিমাণেই বাঁকা করবেন, তাহলে অবশ্যই আপনাদের মাপটা সঠিকভাবে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার যোগালে একটি মাপ দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি যোগালের খুঁটি আছে। তো আমি এখানে ক্যাচ করে রেখেছি যে আমার মাপটা ঠিক এই পরিমাণে আসে। দেখুন এই যে এখানে যদি আপনারা এরকম একটা চিহ্ন দিয়ে রাখেন বা আপনাদের যোগালে যদি এরকম একটা চিহ্ন দিয়ে রাখেন, সেটা আপনাদের ঠিকঠাক মনে থাকলেই হবে, আপনাদের রিংটা অ্যাকুরেট হবে। তো চলে গেল রিং বানানোর স্টেপ। তো এখন আসতেছে আমরা যে বোর্ডগুলো ফিটিং করব, বোর্ডগুলো আসলে কিভাবে তৈরি করলে বোর্ডটা আসলে ভালো হবে। তো আমরা অনেকেই আছি বোর্ড ফিটিং করি, বোর্ডে বস্তা মারি বা পলিথন দেই, আসলে কেমন করলে বোর্ডটা ভালো হবে বা কলমটা ভালো হবে। তো এর জন্য আমি আপনাদের আরেকটি পিক দেখাচ্ছি, আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমি এটা ভিডিও করে আনছি। দেখুন এই বোর্ডটা কিন্তু কোনো রকম বস্তা বা পলিথিন দেওয়া নেই, এখানে বোর্ড বানানো আছে কাঠ দিয়ে, প্লাস এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন জয়েন্ট শিট মারা আছে, চারপাশে জয়েন্ট শিট মারা আছে। বোর্ডটা অ্যাকুরেট করবেন, করার পরে এই বোর্ডটা দিয়ে ঢালাই দিলে কিন্তু হবে না, এই বোর্ডটাতে অবশ্যই আপনাদের মোবিল দিতে হবে, নাহলে কিন্তু আপনার যে ঢালাইটা থাকবে ঢালাইটা কিন্তু কলমে আটকে যাবে, সেটা কলম খোলার পরে কিন্তু দেখতে ভালো হবে না। অবশ্যই বোর্ডে আপনারা মোবিল দিয়ে নেবেন। তো চলে গেল বোর্ডের কাজ। তো বোর্ডটা ফিটিং করার পরে বোর্ডটা অ্যাকুরেট আছে কিনা বা সলে ঠিকঠাক আছে কিনা, সেটার জন্য আপনারা কি করবেন, সেটি করার জন্য আপনারা এখানে দেখতেছেন এখানে আমার একটি কলম আছে। তো এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা কাঠ দেয়া আছে, কাঠের সাথে দেখছেন লম্বা বরাবর নিচে একটা গুণো আছে। তো এখানে আবার একটা ইট দিয়ে গুণোর সাথে বাঁধা আছে। তো এটাই মূলত আমাদের বোর্ডটা ঠিকঠাক সল করার পদ্ধতি। তো এখানেও দেখতে পাচ্ছেন কাঠ দেওয়া আছে, বোর্ডের দুই পাশে এরকম কাঠ দিয়ে নেবেন, প্লাস কাঠের সাথে গুঁড়ো বাঁধবেন, বাঁধার পরে নিচে একটা ইট বেঁধে দেবেন বা ব্লক দিলেও হবে। তো আপনাদের যেটা খুশি আপনারা দিতে পারেন। তো এখন বলতে পারেন যে এটা তো করলাম, তাহলে আমাদের বোর্ডটা স্ট্রেট খাড়া আছে কিনা এটা আমরা কি করে বলবো। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কাঠের সাথে যে গুঁড়োটা দেওয়া আছে, আপনারা ঠিক এইখান থেকে এই গুঁড়োতে একটি মাপ নেবেন, সেটা 8 ইঞ্চি হোক বা 10 ইঞ্চি হোক বা 6 ইঞ্চি হোক, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যতটুকু কাট মারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা উপরে একটি গুঁড়ো বাঁধবেন। তো এখানে মাপ নেওয়ার পরে ঠিক নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইয়াটা আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ঠিক বরাবর গুণ আছে। তো এইখান থেকে আপনারা টেপ ধরবেন, উপরে যদি 8 ইঞ্চি নেন তো নিচে অবশ্যই 8 ইঞ্চি হতে হবে। আর নিচে 8 ইঞ্চি হওয়ার পরে আপনারা এখানে যে বাঁশ দিয়ে পেলাটা দেওয়া আছে, তো আপনারা এই পাশে বাঁশ দিয়ে পেলা দিয়ে নিচে ছাদের সাথে অবশ্যই আটকে দিবেন। তাহলে আপনাদের উপরে যদি 8 থাকে নিচে যদি 8 থাকে, সোজা কথা উপরে যে মাপ আছে নিচে যদি একই মাপ থাকে, তাহলে আপনাদের কলমটা একদম স্ট্রেট থাকবে। এরকম দুই পাশেই করে নেবেন, দুই পাশেই করে নিলে আপনাদের কলমটা স্ট্রেট থাকবে। তো এবার চলে আসতেছি কলমের ভিতরের কন্ডিশনটা কি। তো এখানে দেখতে পাচ্ছেন কলমটা ঢালাই হয়ে গেছে। তো এখানে আপনাদের ছাদের হাইট যদি 10 ফিট হয় আর ভীম জুতিল 10 ইঞ্চি ঝুলে, তাহলে আপনাদের ছাদের হাইট দিতে হবে, কলমের হাইট দিতে হবে 9 ফিট 2 ইঞ্চি, তাহলে আপনাদের ছাদের হাইট কিন্তু 10 ফিট হবে। তাহলে আপনাদের এই কলমটা এখানে ঢালাই করার পরে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এই যে যেখানে ঢালাইটা দিয়েছেন এই ঢালার চারপাশে কাভারিংটা কিন্তু আপনাদের ঠিকঠাক দিতে হবে, চতুর্পাশে কাভারিংটা অ্যাকুরেট হতে হবে। যদি সেটা আপনাদের
ভীমটা যদি এই দুই রডের মাঝখান দিয়ে আসে, আর যদি মনে করেন যে না আমাদের ভীমটা দুই পাশ দিয়ে আসতেছে না, আমাদের 3টা রড আছে, এখান দিয়ে একটা যাচ্ছে, আমি এগুলো মুছে দিয়ে দেখাচ্ছি, এখান সরি আমাদের রডটা এইখান দিয়ে একটা যাচ্ছে, এইখান দিয়ে একটা যাচ্ছে, প্লাস এই বাইর দিয়ে আরেকটি যাচ্ছে, তাহলে আপনাদের কলমটা অবশ্যই কিন্তু হালকা একদিকে সাইড করে রাখতে হবে কাভারিংটা। সেটা বেশি না, সামান্য একটি 16 মিলি রড যতটুকুন হয় তার চেয়েও একটু কম আপনারা কাভারিং দিবেন, কারণ কলমটা বেশি সাইডে নেওয়া যাবে না, তাতে আপনার কলমের ক্ষতি হবে। কাভারিংটা ঠিকঠাক দিতে হবে। আর যদি 3টা রডই মাঝখান দিয়ে যায়, সেটা ড্রয়িংয়ের ক্ষেত্রে ড্রয়িংয়ে যেরকমভাবে দেওয়া আছে আপনারা সেরকমভাবে করবেন। 3টা রডই যদি মাঝখান দিয়ে যায় তাহলে তার কোনো প্রশ্নই ওঠে না, আপনারা একদম ঠিকঠাকভাবে কলমটা মাঝখানেই রাখবেন। এবার চলে আসতেছি আমরা কলমে যে হানিগুলি পড়ে বা ফাঁকা থাকে ঢালাইয়ের পরে, যে ফাঁকাগুলি থাকে সেগুলো কেন থাকে। আসলে সেগুলো আমরা অনেক সময় মেকআপ করতে পারি না, এত সুন্দর করে ঢালাই দিই, তারপরেও দেখা যায় যে কলমের ভিতরে হানি পড়ে বা খোয়া খোয়া দেখা যায়। এগুলি আসলে কি কারণে হয়? তো এগুলি মূলত কলম যখন আপনারা ঢালাই দেবেন, ঢালাই দেওয়ার পর গোড় দিয়ে যদি পানি বের হয়ে যায় বা সাইড দিয়ে যদি পানি বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কলমে অবশ্যই হানি পড়বে। এক্ষেত্রে আপনারা কলম ফিটিং করার পরে আপনারা এখানে যদি দেখতে পাচ্ছেন আমাদের এখানে বালি দেয়া আছে, তো আপনারা চারপাশে বালি দিয়ে নেবেন। বালি দিয়ে নিলে কিন্তু আপনার পানিটা বের হবে, কিন্তু আপনার যে পানির সিমেন্টটা থাকবে সিমেন্টটা কিন্তু বালুর ভিতর দিয়ে পাস করবে না, বাট পানিটাই শুধু ক্লিয়ার হয়ে বের হবে, আপনার সিমেন্টটা কিন্তু বের হবে না। আর সিমেন্টটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই হানি পড়বে। তো দেখুন এখানে বস্তা দিয়ে ঢালাই করা আছে, আসলে বস্তা দিয়ে ঢালাই করা না, বস্তাগুলি এই কারণে দেওয়া যাতে আপনার কলম থেকে পানিটা বের না হয়। আপনার কলমের ভিতরে কিন্তু বস্তা নেই, প্লাস এখানে যে কাঠ মারা আছে এই কাঠের উপর দিয়ে বস্তা দেওয়া আছে যাতে এটা ওয়াশার হিসাবে কাজ করবে, যাতে পানিটা বের না হয়। পানিটা বের না হলে কিন্তু কলমে কখনোই হানি পড়বে না। আর আপনি কলম যত ভালো করে ঢালাই দেন না কেন, যদি আপনার কলম থেকে পানি বের হয় তাহলে কিন্তু কলমে অবশ্যই হানি পড়বে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা কলমের যে রডের ল্যাপিংগুলো দেই, অনেক সময় দেখা যায় আমরা যে ল্যাপিংগুলো দেই সেগুলি কিন্তু কোনো রকম ডপটিন দেই না, আমরা সোজাসুজি রডের সাইডে একটি রড বেঁধে আমরা ল্যাপিংটা দিয়ে দিই। কিন্তু এরকমটা করলে আসলে কিন্তু আপনাদের সঠিক নিয়মে রডটা বাঁধা হবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি রড ল্যাপিং দেওয়া হয়েছে, তো এটা টিকারের নিচে পড়ে গেছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই রডটা কিন্তু একটু বাঁকা করা আছে। বাঁকা করা এই কারণেই যে নিচের যে মেন রডটা আছে এই মেন রডটার ঠিক উপরে যেন আপনারা যেটা ল্যাপিং দেন সেটা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি উপরে গিয়েই আপনার সেম এই রডটার উপরে যেন ল্যাপিংয়ের রডটা সেম থাকে, তাহলে আপনাদের কলমটা অবশ্যই হার্ডি হবে। আর যদি আপনারা ডাইরেক্ট এখানে সোজা রড দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের রিং বাঁধার সময় আস্তে আস্তে এই কলমটা বাঁকা করে নিয়ে এই রডের উপরে বাঁধতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার কলমটা সঠিক নিয়মে উঠলো না বা রডটা সঠিক নিয়মে বাঁধা হলো না। তো আপনারা যখন রড বাঁধবেন তখন অবশ্যই এরকম ড্রপটিন দিয়ে নেবেন। আর এটা বলতে পারেন যে আপনারা কত মিলি রড কত টোকন ড্রপটিন দিবেন, সেটা আপনাদের কেউ কেউ 20 মিলি রড আপনার 2 ফিট ল্যাপিং দেয়, আবার 16 মিলি রড 18 ইঞ্চি বা 20 ইঞ্চি এরকম অনেকেই ল্যাপিং দেয়। সেটা আপনার ড্রয়িংয়ে যদি উল্লেখ থাকে কতটুকু করে দেবেন তাহলে তো থাকলোই, আর যদি ড্রয়িংয়ে উল্লেখ না থাকে তাহলে 20 মিলি রড আপনারা 2 ফিট দিতে পারেন, আর 16 মিলি রড আপনারা 20 ইঞ্চি দিতে পারেন, তাহলেই সেটা আপনাদের পারফেক্ট হবে। তারপরেও যদি আপনাদের ড্রয়িংয়ে উল্লেখ থাকে তাহলে অবশ্যই ড্রয়িং মোতাবেকই আপনারা কাজ করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 16টি কলম ঢালাই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে সিঁড়িটা কিভাবে আপনারা শাটারিং করবেন বা সিঁড়িটা ঢালাই করবেন, সেটা পারফেক্টভাবে আপনাদেরকে আমি খুঁটিনাটি একদম পাই টু পাই বুঝিয়ে দেবো। পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিওগুলি ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে অটোমেটিক চলে যায়। তো আমি এখানে যে টাক্সারগুলি হবে
আপনাদেরকে স্ট্রাকচার থেকে শুরু করে ছাদের ঢালাই পর্যন্ত বা কাজ হ্যান্ডওভার করা পর্যন্ত যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি আছে আমি সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই থাকলো।